নমস্কার। রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টার আয়োজিত এই বিশেষ পডকাস্টটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সৌরদীপ। আজকে আমরা কথা বলবো হেড অ্যান্ড নেক ক্যান্সার নিয়ে। ক্যান্সার এই শব্দটি শুনলেই আমাদের মনের মধ্যে নানান ধরনের যে নেগেটিভ ইমোশনসগুলি আসে, যেমন দুশ্চিন্তা, ভীতি, আতঙ্ক। ক্যান্সার হ্যাজ গট নো আনসার, হয়তো এই কথাটাই সর্বজন বিদিত। কিন্তু আমাদের দিন যত এগোচ্ছে, চিকিৎসা ব্যবস্থার যত অগ্রগতি হচ্ছে, মানুষ কিন্তু ক্যান্সারেরও আনসার এখন খুঁজে পাচ্ছেন। আমাদের বিশিষ্ট চিকিৎসকেরা তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে এই দুরারোগ্য ব্যাধির হাত থেকে মানুষদের কিন্তু সুস্থ করে তুলছেন। তাদের মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আজকের এই পডকাস্টটিতে আমরা সেরকমই কিছু বিষয়ে আলোচনা করব, যাতে আপনাদেরও মধ্যে যে এই যে ভীতি, দুশ্চিন্তা যেগুলি আছে, সেগুলির আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। প্রথমেই আমি আলাপ করিয়ে দেব আজকে আমাদের সঙ্গে যে বিশিষ্ট চিকিৎসক বর্গ রয়েছেন তাদের সঙ্গে। আমাদের মধ্যে আজকে রয়েছেন ডক্টর গৌতম মুখোপাধ্যায়, এমেরিটাস সার্জিক্যাল অনকোলজিস্ট, ডিরেক্টর, রুবি ক্যান্সার সেন্টার। স্যার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বাগত চৌধুরী, ওরাল অনকোলজি অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টার। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ঐন্দ্রিলা বিশ্বাস, সার্জিক্যাল অনকোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টার। নমস্কার। আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই ডক্টর মুখোপাধ্যায় স্যার আপনার কাছে জিজ্ঞেস করব, আমরা সাধারণ মানুষ যারা হয়তো এই মেডিকেল টার্মস এর ব্যাপারে খুব একটা অবগত নন, তারা এই হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে কি বুঝবেন? অ্যাকচুয়ালি হেড অ্যান্ড নেক ক্যান্সার একটা অনেক বড় বিষয় আর কি। হেড অ্যান্ড নেক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মুখের মধ্যে যে ক্যান্সারগুলো হয় এবং গলার ক্যান্সার যেগুলো হয়। আমরা কিন্তু ব্রেন বা স্ক্যাল্প ওইটা ধরি না। সুতরাং মুখের ক্যান্সার এবং গলার যে বিভিন্ন ক্যান্সার, যেমন থাইরয়েড ক্যান্সার বা এইখানে গ্ল্যান্ড থাকে প্যারোটিড গ্ল্যান্ড, এই ক্যান্সার বা মুখের মধ্যে বা তার পিছনে যে ক্যান্সারগুলো হয়, এই সবগুলো কিন্তু হেড অ্যান্ড নেক ক্যান্সার নামে এটা বলা হয়। আচ্ছা স্যার, এই যে হেড অ্যান্ড নেক ক্যান্সার, এই যে ক্যান্সারের যে স্পেসিফিক ক্যাটাগরিটা আপনি বললেন, এই ক্যান্সারটি কি আমরা যত ক্যান্সারের কেস এখন দেখতে পাচ্ছি সমাজে, তার মধ্যে কি এটি খুব প্রচলিত, নাকি একটু আমরা এটাকে রেয়ার বলে ধরতে পারি? অ্যাকচুয়ালি এটা খুবই একটা কমন ক্যান্সার। আচ্ছা। মানে যদি বলি আমরা পরিসংখ্যান হিসেবে বলি, তাহলে অ্যাটলিস্ট 1/3 অফ অল দ্য ক্যান্সার্স মানে হেড নেক ক্যান্সার বলা যেতে পারে আর কি। আচ্ছা। এবং এর মধ্যে আমরা বলি যে টোব্যাকো রিলেটেড যে ক্যান্সার হয় ইজ অ্যারাউন্ড 40% অফ অল ক্যান্সার্স। এবং হেড নেক ক্যান্সার কিন্তু অনেকটা তামাকজনিত আর কি, তামাকের সঙ্গে সম্পর্ক আছে। সুতরাং এটা খুব কমন ক্যান্সার, মিলসের মধ্যে তো কমন, নট অনলি ফর স্মোকিং, চুইং টোব্যাকো এবং নস্যি ইউজ করা বা গুঁড়ো দিয়ে দাঁত মাজা, এইসব ব্যাপারের জন্য কিন্তু ওরাল ক্যান্সারটা কিন্তু ইজ ভেরি কমন, নট অনলি আমাং মেলস বাট অলসো আমাং ফিমেলস, এটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা স্যার, আপনি বললেন যে এই ক্যান্সারটির অন্যতম যে কজিং ফ্যাক্টরগুলো, এক হচ্ছে টোব্যাকো ইনজেকশন বা বিভিন্ন ধরনের যে তামাকজাত দ্রব্য যেগুলি আছে। স্যার, আমাদের মধ্যে সমাজে হয়তো আমরা নানান রকম ভাবে এই তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, এর কি কি খারাপ দিক আছে সেগুলো আমরা নানানভাবে প্রচার এবং প্রসারের মাধ্যমে এগুলো সম্পর্কে আমরা সাধারণ মানুষকে অবগত করছি। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এখনো সমাজে একটি বৃহত্তর অংশ আছেন যারা কিন্তু এই তামাক এবং তামাকজাত দ্রব্য থেকে কি কি খারাপ জিনিস আমাদের জীবনে আসতে পারে সেই বিষয়ে ততটা অ্যাওয়্যার বা অবগত হয়ে উঠতে পারেননি। স্যার, এই বিষয়ে কি কি ফ্যাক্টর, আরো কি কি ফ্যাক্টর এই বিষয়ে কাজ করে অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড, যদি বলেন যে এই হেড অ্যান্ড নেক ক্যান্সার এর সম্ভাবনা বা ঝুঁকি যেগুলোর থেকে বেড়ে যেতে পারে সাধারণ মানুষের দেখুন, মধ্যে। ক্যান্সারের যদি দুটো বড় কারণ আমরা ধরি, একটা হচ্ছে বংশানুক্রমিক বা জেনেটিক, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা লাইফস্টাইল হ্যাবিটস। তার মধ্যে আমি টোব্যাকো অলরেডি বললাম,
এর সঙ্গে অ্যালকোহলও আছে। কিন্তু অ্যালকোহল এবং টোব্যাকো কেউ যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু দ্য রিস্ক অফ ক্যান্সার ইজ নট ডাবল, ইট ইজ টেনফোল্ড, অনেক বেড়ে যায়। সুতরাং এই ব্যাপারে আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। এছাড়াও শার্প টুথ, ঘষা লাগে, ক্রনিক ইরিটেশন, তাতেও কিছু আলসার হয়। সেগুলো যদি না সারে তাহলে কিছু ক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সার হতে পারে। এছাড়াও মুখে বিভিন্ন মানে বলতে পারি দুর্গন্ধ বা মুখ ঠিকমতো যাদের খুলছে না একরকম অসুখ হয়, তাকে বলে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। যারা তামাক সেবন করেন বা চুইং করেন তাদের মুখটা খোলে না। এই সবগুলোই কিন্তু প্রি ক্যান্সারাস। তার উপর সাদা কালো দাগ মুখের মধ্যে। তাই আমরা বারবার বলি যে tobacco is the largest reason for oral cancer or head neck cancers. And একটা প্রচলিত কথা আছে, আমি সেটা আজকে বলতে চাই, that in the world today we need food, not tobacco. এক্স্যাক্টলি, তাই তো? এক্স্যাক্টলি স্যার। তো তার মানে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আমাদের দৈনন্দিন জীবনেই হয়তো এই জিনিসগুলো আমরা অজান্তেই নিজেদের জীবনে ডেকে আনছি, এবং এই ক্যান্সার নামক এই ভয়ঙ্কর জিনিসের দিকে আমরা হয়তো অজান্তেই নিজের পা ফেলে একটু একটু এগিয়ে যাচ্ছি। তাই আমরা যদি সেই ফ্যাক্টরগুলোকে একদম গোড়াতেই নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে এই ক্যান্সার নামক যে ভয়ঙ্কর একটি অন্ধকারময় একটি জিনিস, তার ঝুঁকি বা তার প্রভাব কিন্তু আমাদের জীবনে আমরা এড়াতে পারবো না, যদি না স্যার যে কথাগুলো বললেন সেই ফ্যাক্টরগুলোকে আমরা গোড়াতেই নির্মূল করতে না পারি। আমি এবারে আসবো ডক্টর বিশ্বাসের কাছে। সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তার এই হেড অ্যান্ড নেক ক্যান্সার হতে চলেছে বা হতে পারে? তার কি কি সিমটমস বা কি কি তার শারীরবৃত্তীয় পরিবর্তনের মধ্যে তিনি আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ, আমার হয়তো এই কোনো একটি হেড অ্যান্ড নেক ক্যান্সারের আমি তার দিকে এগিয়ে যেতে পারছি বা এগিয়ে যাচ্ছি? ওরাল ক্যান্সার বা হেড অ্যান্ড নেক ক্যান্সার আইডেন্টিফাই করার জন্য অনেকগুলো লক্ষণ আছে যেগুলো আমরা দেখে সহজেই আইডেন্টিফাই করতে পারি যে এটা নর্মাল নয়, দিস ইজ প্রবলেমেটিক। তার মধ্যে একটা হচ্ছে নন হিলিং আলসার, যেটাকে আমরা বলি, মানে 2 উইকসের বেশি যদি আমাদের কোনো মুখের ঘা আছে যেটা নর্মাল ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক বা ভিটামিন ট্রিটমেন্টে কমছে না, তাহলে সেটার কিন্তু প্রপার ইভ্যালুয়েশন দরকার। সেকেন্ড পয়েন্ট, যদি আমরা কখনো কোনো লাম্প দেখতে পাই গলায়, তাহলে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড, যদি কোনো লুজ টিথ থাকে মুখে, যেটা কোনো কারণ ছাড়াই হচ্ছে, তাহলে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার সাথে মুখের ভেতরে কোনো হোয়াইট প্যাচ বা রেড প্যাচ যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু সেটা ক্যান্সারের প্রথম লক্ষণ হলেও হতে পারে। এইগুলো ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত এবং বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তার মানে ডক্টর ঐন্দ্রিলা বিশ্বাস আমাদের যেমনটা বললেন যে কি কি লক্ষণ বা কি কি সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে একটু একটু করে হয়তো এই ক্যান্সার নামক এই মারণ রোগের বাসা একটু একটু করে তৈরি হচ্ছে। আশা করি আপনারা সকলেই সেগুলি বুঝতে পেরেছেন। আমি এই সূত্রেই ম্যাডামের কাছে পরবর্তী যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে, হেড অ্যান্ড নেক ক্যান্সার আমরা প্রিভেন্ট কি করে করব? আমাদের জীবনে কি কি নিয়ম বা কি কি রেগুলেশন আমরা যদি ফলো করি, তাহলে এই হেড অ্যান্ড নেক ক্যান্সার থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো? হেড অ্যান্ড নেক ক্যান্সার প্রিভেনশন অলরেডি অনেকগুলো পয়েন্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায় স্যার বলে দিয়েছেন অলরেডি। নাম্বার 1 হচ্ছে যে কোনো টোব্যাকো প্রোডাক্টস, মানে সেটা স্মোকিং টোব্যাকো হোক বা স্মোকলেস টোব্যাকো। স্মোকিং টোব্যাকো মানে হচ্ছে সিগারেট, বিড়ি, এই সমস্ত চুরুট এগুলো। আর স্মোকলেস টোব্যাকো মানে হচ্ছে গিয়ে গুটখা বা জর্দা, খৈনি, এই সমস্ত জিনিসপত্র আমাদের একদম বন্ধ করে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অ্যালকোহল কনজামশন, একদম বিরত থাকা উচিত সেটা থেকে। থার্ড হচ্ছে আমাদের মুখের যে ওরাল হাইজিন, সেটাকে আমাদের প্রপারলি মেনটেন করতে হবে। ফোর্থ হচ্ছে আমাদের হেলদি ডায়েট হ্যাবিট, মানে ভেজিটেবলস, মিনারেলস, এগুলো যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকে প্রতিদিনের ডায়েটে, সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। মোটামুটি এইগুলো যদি আমরা করি তাহলে আমরা প্রিভেনশনের একটা জায়গাতে আসতে পারি। তাছাড়াও একটা এইচপিভি ভ্যাকসিনেশন বলে একটা জিনিস রয়েছে যেটা নতুন এসেছে, সেটা কিন্তু অনেকটা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে প্রিভেনশনের উপায় একটা, তো সেটা আমরা অনেকটাই প্রমোট করতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম যে কি কি
রেগুলেশন আমরা যদি রেগুলার অবলম্বন করি আমাদের দৈনন্দিন জীবন চর্চার মধ্যে, আমার মনে হয় না এগুলো খুব বিশাল কিছু আমাদের না পারার মতো। যেমনটা ডক্টর বিশ্বাস বললেন, এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি মাথায় রেখে চলি তাহলে কিন্তু আমরা এই হেড অ্যান্ড নেক ক্যান্সার থেকে আমাদের নিজেদের রক্ষা করতে পারবো। আমি এই সূত্রেই ম্যাডামের কাছে আরো একটি জিনিস জানতে চাইবো যে এই হেড অ্যান্ড নেক ক্যান্সার স্ক্রিনিং টেস্ট, তার জন্য কি কি পন্থা আছে আমাদের মেডিকেল সায়েন্সে, কি কি দেখে আমরা এইটাকে স্ক্রিন করতে পারি যে ইনি হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত বা আক্রান্ত হতে চলেছেন? আচ্ছা, হেড অ্যান্ড নেক ক্যান্সারের স্ক্রিনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা মেইন পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে ভিজুয়াল ওরাল এক্সামিনেশন। এটা আমরা নর্মালি এই পদ্ধতিতে স্ক্রিন করি, সেটা আমরা ডাক্তারদের দিয়েও করতে পারি বা আমরা বাড়িতেও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরা একটা প্র্যাকটিস করতে পারি মান্থলি একবার করে। সেক্ষেত্রে প্রত্যেকটা ওরাল যে সাবসাইডসগুলো আছে, মানে ওরাল ক্যাভিটি বলতে যা বোঝায় বাকাল মিউকোজা মানে গাল বা জিভের তলার অংশ, ওপরে হার্ট প্যালাট বা তালু যেটাকে আমরা বলি, সেগুলো সমস্ত জায়গায় ইন্সপেক্ট করে দেখতে হবে যে সেখানে কোনো হোয়াইট প্যাচ বা রেড প্যাচ বা কোনো আলসার কিছু আছে কিনা, কোনো শার্প টুথ আছে কিনা যেটাতে ঘষা লেগে কোনো আলসার ফর্ম হচ্ছে, সেটা কিন্তু একটা মেইন পদ্ধতি। তাছাড়া আছে প্যালপেশন, যেটা মানে জিনিসটাকে পুরো এক্সামিন করে দেখা যে সেটাতে কোনো প্রবলেম আছে কিনা। এই দুটোই মেইন পদ্ধতি। তাছাড়া কিছু কিছু জায়গায় ন্যাসোফ্যারিঙ্গো ল্যারিঙ্গোস্কোপি করা হয় কোনো যদি সিমটমস কিছু থাকে পেশেন্টের, সেটা অবশ্য স্ক্রিনিংয়ের পার্টে খুব একটা পড়ে না, বাট মেইনলি আমাদের স্ক্রিনিংয়ের কিন্তু এইগুলোই আছে যেগুলো আমরা ফলো করি। আমি এরপরে ডক্টর স্বাগত চৌধুরী স্যারের কাছে আসবো। আমি প্রথমেই যে কথাটা দিয়ে বলে শুরু করলাম আজকের অনুষ্ঠান, যে ক্যান্সার মানেই মানুষের মধ্যে একটা ভীতি বা আতঙ্ক কাজ করে, যে আমরা হয়তো একবার ক্যান্সারে আক্রান্ত হলে সেখান থেকে আর ফিরে আসার পথ নেই, সুস্থ হওয়ার পথ নেই। এই কথাটা কি ঠিক, নাকি আমরা ক্যান্সার, বিশেষ করে আজকে যে ক্যান্সারটি নিয়ে আমরা কথা বলছি হেড অ্যান্ড নেক ক্যান্সার, এটি কি কিউরেবল, মানে আমরা কি সেখান থেকে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু সম্পূর্ণভাবে কিওর করে দেওয়া যায় এবং তারপরে মানুষ তার সাধারণ লাইফ, নর্মাল লাইফ লিড করতে পারে। এখন বক্তব্য হচ্ছে যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কি স্টেজে ধরা পড়ছে। এখনো পর্যন্ত আমাদের যে ডেটা, আমাদের দেশের ভারতবর্ষের যে ডেটা, তাতে মোর দ্যান 60%, 60% বেশি হেড অ্যান্ড নেক ক্যান্সার আসে কিন্তু হাই স্টেজে, মানে স্টেজ 3 বা স্টেজ 4-এ। এখন স্টেজ 1-এ যে পার্সেন্টেজে পেশেন্ট কিওর হয়ে যায়, মানে ডিজিজ ফ্রি হয়ে যায়, এবং আমাদের একটা 5 ইয়ার সার্ভাইভাল রেট আছে, মানে 5 বছরের বেশি পেশেন্ট বাঁচছে কি বাঁচছে না। যে পেশেন্ট 20 বছরও বাঁচছেন তাকে 5 ইয়ার্স আর মোর ক্যাটাগরিতে ফেলা হয়। তাতে দেখা যাচ্ছে যে স্টেজ 1-এ যখন কোনো পেশেন্ট ধরা পড়ছে তাদের ক্ষেত্রে 85%-এরও বেশি মানুষ 5 ইয়ার্স আর মোর সার্ভাইভ করছে। সেটাই কমতে কমতে 50% বা তার কম চলে আসে যখন সেটা স্টেজ 4-এ ধরা পড়ছে। সো এই যে এতক্ষণ ধরে আমার পাশে দুজন ডাক্তারবাবু বলে গেলেন স্ক্রিনিং কিভাবে আমরা ঠিক সময় ক্যান্সারকে ধরবো, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং নেশা থেকে দূরে থাকা, আর্লি স্টেজে ধরা পড়লে এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে গেলে প্রত্যেকটা, এই যে হেড অ্যান্ড নেক ক্যান্সার স্যার বললেন, গৌতম স্যার বললেন যে এটা ব্রড একটা টার্ম, কারণ তার মধ্যে নাকের পেছনের অংশ নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার পড়ে, মুখের ক্যান্সার পড়ে, মুখের পেছনের গলার অংশের ক্যান্সার পড়ে, ষড়যন্ত্রের ক্যান্সার পড়ে, আবার থুতুর গ্ল্যান্ডের ক্যান্সারগুলোও পড়ে, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারগুলো পড়ে। সো প্রত্যেকের ট্রিটমেন্ট আলাদা। মুখের থাইরয়েডের এইসব ক্যান্সারের যেমন ট্রিটমেন্ট হচ্ছে মেনলি সার্জারি, নাকের পেছনের অংশ ষড়যন্ত্র বা মুখের পেছনের অংশের ট্রিটমেন্ট হচ্ছে রেডিওথেরাপি বা কেমো রেডিয়েশন, এবং প্রত্যেকটার কিউরেবল রেটগুলো আলাদা। কিন্তু যে স্টেজে এসছে এবং সেই স্টেজের প্রপার ট্রিটমেন্ট যদি ফলো করা যায়, পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা যে আমি যখন কোনো পেশেন্ট এসছেন তাকে আমি যখন বললাম যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আমার কথায় তার যতটা এফেক্ট হলো, উনি আমাকে দেখানোর আগে আধ ঘন্টা 1 ঘন্টা আমার চেম্বারের বাইরে ওয়েট করছেন
যেখানে আরও সার্ভাইভার্স বসে আছেন, কারোর 5 বছর আগে ওটি হয়েছে, কারোর 3 বছর আগে ওটি করেছি, এবং তাদের দেখে বোঝাও যাচ্ছে না যে কে পেশেন্ট আর কে বাড়ির লোক, বিকজ দে আর লিডিং আ নর্মাল লাইফ। সেটা অনেক বেশি কনভিন্সিং দেন মি টেলিং কি পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সো হেড অ্যান্ড নেক ক্যান্সার যদি ঠিক সময় ধরা যায়, পেশেন্ট শুধু সুস্থ হয়ে যায় না, সম্পূর্ণ নর্মাল লাইফ লিড করে। তার মানে তো এটি খুবই একটি আশাব্যঞ্জক কথা যে আমরা এই রকম একটা ক্যান্সার থেকেও একদম সুস্থ জীবনে ফিরে আসতে পারি। কিন্তু এর পরেও আমাদের সাধারণ মানুষের মনে একটা খুঁতখুঁতানি আমি বলবো যে থেকে যায়, যে আমি সুস্থ হয়ে গেলাম, আবার কি এটা কোনোদিন আমার কাছে ফিরে আসতে পারে এই ক্যান্সার? আবার কি আমি আক্রান্ত হতে পারি ধরুন আরো 5 বছর পরে, 10 বছর পরে? এগেইন এটাও খুব ভালো কোশ্চেন। যখন হেড অ্যান্ড নেক ক্যান্সারে না একটা টার্ম আছে, ফিল্ড ক্যান্সারাইজেশন, মানে যে ব্যক্তি ধরুন তামাক সেবন করছে বা সুপুরি সেবন করছে, থুতুর সাথে মিশে তার কিছু তার পুরো ওরাল মিউকোজায় এবং গলার দিকে ইসোফেগাস মানে খাদ্যনালীতেও কিছু কিছু চেঞ্জেস হয়ে থাকে, যেগুলোকে আমরা বলি প্রি ক্যান্সারাস চেঞ্জেস। তার মধ্যে একটা জায়গায় ক্যান্সার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হলো, মানে একটা জায়গায় ক্যান্সার তৈরি হলো। আমরা চিকিৎসা করে, সে সার্জারির মাধ্যমে হোক, রেডিয়েশনের মাধ্যমে হোক, সেই ক্যান্সারকে আমরা নির্মূল করলাম। কিন্তু পরবর্তীকালে আরও যে ফ্যাক্টর স্যার বললেন, যে ট্রমা বা আবার যদি সে নেশা রিজিউম করে, এবং কিছু জেনেটিক ফ্যাক্টরস আছে, তার জন্য তার আশেপাশে বা আরেকটা জায়গায় আবার ক্যান্সার ফিরে আসতে পারে। তাকে হয় রিকারেন্স বা সেকেন্ড প্রাইমারি, থার্ড প্রাইমারি এরকম বলা হয়। যদি ফিরে আসে, সেক্ষেত্রে আবার সেই ক্যান্সারের তার লোকেশন, তার জায়গা এবং তার স্টেজিং অনুযায়ী তার ট্রিটমেন্ট হবে, এবং পেশেন্ট কিন্তু আবার সুস্থ হয়ে যাবে। এবং এই ফিরে আসার সম্ভাবনা থাকে বলে ক্যান্সারের একটা ফলো আপ প্রোটোকল আছে হেড অ্যান্ড নেক ক্যান্সারের। এটা কিন্তু একদম প্রোটোকল, ইন্টারন্যাশনাল প্রোটোকল, যে প্রথম 1 বছর সে কতদিন অন্তর অন্তর ফলো আপ করবেন, পরের বছর কতদিন অন্তর অন্তর, 4 বছর বাদে কতদিন অন্তর অন্তর, এরকমভাবে একটা ফলো আপ প্রোটোকল আছে, যাতে ইন্টারভাল টাইমটা বাড়তে থাকে ফলো আপের। ফলো আপের উদ্দেশ্যই হচ্ছে যে যদি কোনো সেকেন্ড, থার্ড প্রাইমারি বা রিকারেন্স হয়, তাকে যেন আমরা ঠিক সময় ধরতে পারি এবং আবার চিকিৎসা করে পেশেন্টকে ডিজিজ ফ্রি করে দেওয়া যেতে পারে। তার মানে এই যে ক্যান্সারে আমি আক্রান্ত হচ্ছি এবং ভবিষ্যতে যাতে আমি এই ক্যান্সারে আক্রান্ত না হই, তার কিছুটা দায় এবং দায়িত্ব তাহলে আমাদের উপরেও বর্তায়, যে আমাদের কিন্তু সেইভাবে আমাদের নিজেদেরও একটা স্ক্রিনিং বা নিজেদের সেইভাবে রেগুলেশনের মাধ্যমে চলতে হবে, যাতে এর থেকে কোনো রকম বিচ্যুতি না ঘটে এবং ক্যান্সার ফিরে আসার সুযোগ আমরা নিজেরাই ক্যান্সারকে করে না দিই। স্যার, এই সূত্রে আমি আরেকটি কথা বলবো, যে আমাদের সাধারণ সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে ক্যান্সার শনাক্তকরণের যে একটি খুব প্রাইমারি একটা ক্লিনিক্যাল মেথড আমি বলবো, যে বায়োপসি করা। সাধারণ মানুষের মধ্যে এই একটা ধারণা আছে যে বায়োপসি করলে ওই জায়গায় আমি যে ছুঁচটা ফোটাচ্ছি, বায়োপসি নিডলটা দিচ্ছি, সেই জায়গায় কোট আনকোট খোঁচাখুচি করলে হয়তো ক্যান্সার আমার শরীরে ওই একটা জায়গা থেকে আরো বেশি মাত্রায় ছড়িয়ে পড়বে। এই ধারণাটা কি ঠিক, না এই ধারণাটা সর্বৈব ভুল? প্রথম কথা হচ্ছে যে একটা ভুল ধারণা যে বায়োপসি করার সঙ্গে সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়বে সারা শরীরে। এই ভুল ধারণার জন্য অনেকে ক্যান্সারের সিমটমস হচ্ছে এটা জানা সত্ত্বেও বায়োপসি হচ্ছে শনাক্তকরণ প্রসিডিওর। যে কোনো ইনভেস্টিগেশন, যেমন আমরা সিটি স্ক্যান করছি, এমআরআই করছি, যে কোনো ইনভেস্টিগেশনসগুলোর মতো বায়োপসিও একটা ইনভেস্টিগেশন। এবং মনে রাখতে হবে, বায়োপসি না হলে ক্যান্সারের চিকিৎসা শুরুই হয় না, চিকিৎসা শুরু হয় না। তো এই বায়োপসির এই যে ভুল ধারণাটা, এটার জন্য অনেকেই বায়োপসি না করে সিমটমস আছে জেনেও বাড়িতে বসে থাকেন বা রোগটা লুকিয়ে রাখেন, যে এই ভয় যে বায়োপসির মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এটা একেবারে ভুল ধারণা। এটা সাধারণ মানুষের মনে এটা ঢোকাতে হবে যে বায়োপসির মাধ্যমে ক্যান্সার ছড়ায় না, এবং ক্যান্সারের চিকিৎসা শুরু করতে গেলে বায়োপসি কিন্তু ম্যান্ডেটরি। স্যার, আরেকটি আমি অন্য একটি বিষয়ে আপনার কাছে জানতে চাইবো।
আমাদের মধ্যে যারা ক্যান্সার আক্রান্ত হন তাদের মধ্যে অনেকেরই নানান রকম কোমরবিডিটিস থাকে, যেমন কেউ হয়তো হাইপার টেনশনে আক্রান্ত, কেউ ডায়াবেটিসে আক্রান্ত, বা কারোর হয়তো সাইমালটেনিয়াসলি কোনো অটো ইমিউন ডিসঅর্ডার আছে, এই ধরনের কিছু। স্যার, এই যে কোমরবিডিটি যাদের আছে, এই সব পেশেন্টদের তারা যদি হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কি একটু অন্যরকম হবে রাদার যারা হয়তো এই কোমরবিডিটিস গুলোতে আক্রান্ত নন তাদের থেকে? এইটাও একটা ভালো প্রশ্ন, বিকজ হেড অ্যান্ড নেক ক্যান্সার আমরা যদি বাই ইন লার্জ কোন পপুলেশনকে অ্যাফেক্ট করছে, কাদের আক্রান্ত করছে, দেখা যাচ্ছে যে এল্ডারলি এজ গ্রুপে হেড অ্যান্ড নেক ক্যান্সার মোর প্রিভ্যালেন্ট দ্যান দ্য ইয়াঙ্গার জেনারেশন। যদিও এখন আমরা যত দিন যাচ্ছে আমরা হয়তো ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে তার প্রিভ্যালেন্স আরও বাড়ছে, বাট এখনও বাই এন লার্জ বয়স্ক মানুষরা বেশি আক্রান্ত হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সারে। আমাদের দেশে বয়স্ক মানুষদের কিন্তু অনেক রকম কোমরবিডিটিস আছে, যেমন কারোর প্রেশার বেশি, কারোর সুগার বেশি, কারোর হার্টের প্রবলেম হয়েছে, কারোর পেসমেকার বসানো আছে, কারোর অ্যাঞ্জিওপ্লাস্টি করা আছে, এবং বিভিন্ন ধরনের কোমরবিডিটিস আছে। এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমাদের দরকার হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এমন একটা হসপিটাল, লাইক আমি একটা এক্সাম্পল দিতে পারি, রুবি জেনারেল হসপিটালে আমার লাস্ট কেস যার হলো, তার একাধিক কোমরবিডিটি, তার ডায়াবেটিক পেশেন্ট, তার গ্যাস্ট্রিক প্রবলেম আছে, তার লিভার প্রবলেম আছে। এবং আরেকটা মজার কথা, যখন আমি কোমরবিডিটিস নিয়ে বলবো না, অনেকের এটাও ধারণা যে ক্যান্সার নিয়ে লোকে এত ভয় পায়। ধরুন কারো সিকেডি আছে, মানে তার কিডনি প্রবলেম আছে ক্রনিক, কারোর ক্রনিক সিরোসিস অফ লিভার আছে, সে এই যে কোমরবিডিটিসগুলো উইথ ক্যান্সার, একমাত্র ফ্যাক্টর which can be reversible, that is cancer factor. Those factors like যার সিকেডি আছে, তার কিন্তু আপনি তাকে সিকেডি থেকে বার করে আনতে পারবেন না, তার কিন্তু ওটা কিউরেবল নয়। লিভার প্রবলেমটা কিন্তু কিউরেবল নয়, যার সিরোসিস অফ লিভার আছে তাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে একটা সময় গিয়ে। কিন্তু ক্যান্সার একমাত্র ফ্যাক্টর, এই যে আপনি লোকের মানুষের মধ্যে একটা ভয় ক্যান্সার শুনলে, ক্যান্সারটা কিন্তু রিভার্সেবল, ওটা কিন্তু আমরা কিওর করে দিতে পারি, পেশেন্টকে ক্যান্সার মুক্ত করতে পারি। যাই হোক, যেটা প্রসঙ্গে আসছিলাম, যে এই যাদের এতগুলো কোমরবিডিটিস আছে তাদের কিন্তু আমাদের দরকার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, গুড কোয়ালিটি সার্ভিস অ্যান্ড সাপোর্ট ফ্রম আদার ডিসিপ্লিন, যেটা আমার এই রুবি জেনারেল হসপিটালে আছে, যেখানে আমি গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ সাহায্য পেলাম। তারা এন্ডোস্কোপি করলেন, ব্যান্ডিং করলেন, আমার পেশেন্টকে ফিট করলেন, দেন আই অপারেটেড টাং পেশেন্ট, টোটাল গ্লসেক্টমি, এবং তাকে বাড়ি পাঠাতে পারলাম। সো ইন কোমরবিডিটিস এখন কিন্তু একটা বাধা নয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, রাদার উই নিড আ কোঅর্ডিনেটেড এফর্ট with the support of other discipline, এবং সেটা রুবির মতো মাল্টিডিসিপ্লিনারি যেখানে হসপিটাল, সেখানে কিন্তু সহজেই পাওয়া যায় এবং একদম ডেডিকেটেড ওয়ে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে ক্যান্সার এবং ক্যান্সারের সঙ্গে সম্পৃক্ত আরো যা যা বিষয় আছে, এর প্রত্যেকটাই কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারি, এবং আমাদের মধ্যে যে কিছুটা অহেতুক ভয় বা ভীতি কাজ করে যে আমাদের এই যে বাকি যা যা কোমরবিডিটিস গুলো আছে সেগুলো থেকে আমরা আরো ক্যান্সারের শিকার একটু বেশি হয়ে যাব কিনা, সেগুলোও কিন্তু আমাদের হসপিটালে খুব নিপুণভাবে অ্যাড্রেস করার মতো পরিকাঠামো আছে, এবং সেইখানে আমাদের বিশিষ্ট এফিশিয়েন্ট চিকিৎসকেরা রয়েছেন যারা এই প্রত্যেকটা দিক সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিক চিকিৎসাটি আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম হবেন। আমি আবার চলে যাব ডক্টর গৌতম মুখোপাধ্যায় স্যারের কাছে, যে আরেকটিও সমাজে আমাদের ধারণা আছে যে এই হেড অ্যান্ড নেক ক্যান্সারে আমরা আক্রান্ত হলে হয়তো আমরা আর কোনোদিনই সুস্থ স্বাভাবিক জীবন আর কাটাতে পারবো না। এই ধারণাটা কি ঠিক, বা এই ধারণাটাকে নির্মূল করার জন্য যদি আপনি কিছু বলেন আমাদের? বহু দশক আগে হয়তো ধারণাটা ঠিক ছিল, কিন্তু আজকে যে ধরনের রিকনস্ট্রাকশন করা হয় ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, তাতে কিন্তু যে কোনো লোক কাজে ফিরে যেতে পারে এবং তারা সমাজে কিন্তু মানে খুব ভালোভাবে কাজ করতে পারে। যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে হেড নেক ক্যান্সার বলতে কেউ যেন না বোঝে যে মেনলি ওরাল ক্যান্সার।
আচ্ছা। এটা কিন্তু অনেকটা বলা যেতে পারে থাইরয়েড ক্যান্সার ইজ ভেরি কমন ক্যান্সার, এবং এটা ইয়াং মেয়েদের বেশি হয়। আচ্ছা। এবং এই ক্যান্সার হচ্ছে অনলি ক্যান্সার যার কিউর রেট ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 99%। এটা ইট নিডস আ গুড সার্জারি। সুতরাং একটা কথা আছে, যদি আপনার কোনো চয়েস না থাকে, যদি আপনার ক্যান্সার হবেই, হোয়াট ক্যান্সার উইল ইউ চুজ? ইউ শুড চুজ থাইরয়েড ক্যান্সার অর স্কিন ক্যান্সার। কারণ এতে ইফ ইউ হ্যাভ এ গুড সার্জন, তাহলে কিন্তু পুরো সম্পূর্ণভাবে ঠিক হতে পারে। এছাড়াও যেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে সাধারণ লাইফে ফিরে গেছে এরকম লোকের সংখ্যা কিন্তু প্রচুর আছে, এবং শুধু কলকাতা কেন, অনেক জায়গাতেই আছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে সব হেড নেক ক্যান্সার ক্ষেত্রেই কিন্তু খারাপ আউটকাম হবে, এবং যাদের ভালো আউটকাম হচ্ছে অনেকে কিন্তু মানে বাড়ির লোক ছাড়া কেউ জানেও না যে তাদের ক্যান্সার হয়েছিল এক সময়। আচ্ছা। সুতরাং দে ক্যান মেক অ্যান এফেক্টিভ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। স্যারের কথাগুলো আমরা নিশ্চয়ই শুনবো এবং মানবো, এবং আমাদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করব যে আমি শুরুতেই যেটা বললাম যে আমাদের যে ধারণাটা ক্যান্সার হ্যাজ গট নো আনসার, সেই ধারণাটা কিন্তু এখন পরিবর্তন করার সময় এসেছে যে ক্যান্সার অলসো হ্যাজ গট অ্যান আনসার নাও। স্যার, আজকের আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি আপনার কাছে শেষ যে প্রশ্নটি জানতে চাইবো যে রুবি জেনারেল হসপিটাল এন্ড রুবি ক্যান্সার সেন্টার কিভাবে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদের এই ক্যান্সারের থেকে সুস্থ করে তোলবার জন্য কি কি পদক্ষেপ আমরা নিচ্ছি, এবং তাদের প্রতি আমরা কিভাবে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের হসপিটালের পক্ষ থেকে। আমি একটা কথা বলতে পারি, ধরো 2 দশক আগে, 20 years ব্যাক, হয়তো কলকাতায় এত অপরচুনিটি বা ক্যান্সার হসপিটাল ছিল না, কিন্তু এখন সিচুয়েশনটা পাল্টে গেছে এবং দ্যার আর লট অফ অপশনস। কিন্তু তাহলে আমি কেন রুবি ক্যান্সার সেন্টারে আসব? তারও কারণ আছে। কারণ একটা কথা আছে যাকে আমরা বলি কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার, মানে একই সেন্টারে, একই ছাদের নিচে রেডিওথেরাপি, কেমোথেরাপি, অ্যাডিকুয়েট সার্জারি, শুধু তাই নয়, ইনভেস্টিগেশন লাইক পেট স্ক্যান বা বিভিন্ন রকম ইমেজিং, এই সব রকম ব্যবস্থা কিন্তু এখানে আছে। সুতরাং একজন পেশেন্ট যদি এখানে আসে, সে কিন্তু সব ট্রিটমেন্ট করে যেতে পারবে, সম্পূর্ণ ট্রিটমেন্ট তাকে দেওয়া যেতে পারে। আজকে ক্যান্সার ট্রিটমেন্টে অনেক হসপিটালই এগিয়ে এসছে, তারা ভালোই করেছে, এত পেশেন্ট এগিয়ে এসছে ভালো। কিন্তু অনেক হসপিটালে কিন্তু কারোর হয়তো পেট স্ক্যান নেই, কারোর হয়তো রেডিয়েশন নেই, কিন্তু রুবি ক্যান্সার সেন্টারের কাছে সব আছে। এছাড়াও ইটস নট অ্যাবাউট অনলি দ্য মেশিনস, ইটস অ্যাবাউট দ্য পার্সোনাল, ইজ আ মিক্সচার অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স। অনেকে আছে এরকম এক্সপিরিয়েন্সড, অনেকে ইয়াং সার্জন যারা মডার্ন ট্রিটমেন্টে মোর এক্সপিরিয়েন্সড। শীঘ্রই আমরা রোবোটিক সার্জারি শুরু করব। সুতরাং দ্যার আর লট অফ অপরচুনিটিস ইন রুবি ক্যান্সার সেন্টার। সো আই উইড আর্জ, যখনই ক্যান্সার ধরুন না হলেই ভালো, যদি হয়, যদি হেড নেক ক্যান্সার হয়, আপনারা কিন্তু অবশ্যই চিন্তা করবেন একবার টু গো টু কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সিস্টেম, যেখানে the entire treatment can be completed with proper care. তার মানে আজকের আলোচনায় যে মূল বিষয়টি উঠে এলো যে ক্যান্সার নিয়ে আমাদের ভীতি, দুশ্চিন্তা, আতঙ্ক যা যা ছিল সেগুলো কিন্তু আর হয়তো সেভাবে আমাদের আর এফেক্ট করতে পারবে না। কেননা চিকিৎসা বিজ্ঞান যত এগিয়েছে এবং রুবি হসপিটাল সেই মডার্ন টেকনোলজি, সেই মডার্ন মেডিকেল সায়েন্সের যাবতীয় যা ভালো নির্যাস, সেই নির্যাসটুকু নিয়ে আপনাদের সুস্থ করে তোলবার পথে কিন্তু নিরন্তর কাজ করে চলেছেন। আমাদের একই ছাদের তলায় ডক্টর গৌতম মুখোপাধ্যায় স্যার যেমন বললেন যে ক্যান্সারের একটি কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট, একই ছাদের তলায় নানান জায়গায় দৌড়োদৌড়ি না করে একই ছাদের তলায় আমরা সমস্ত ফেসিলিটি পাচ্ছি, যাতে আমরা নিশ্চিন্তে আমাদের এই ক্যান্সার থেকে সুস্থতার পথে এগিয়ে যেতে পারি। আমি ডক্টর গৌতম মুখোপাধ্যায়, ডক্টর স্বাগত চৌধুরী, ডক্টর ঐন্দ্রিলা বিশ্বাস প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং আমাদের দর্শক বন্ধুদের এত সুন্দরভাবে ক্যান্সার সম্বন্ধে যে ভয় ভীতি আছে সেটি কাটানোর যে আপনারা বার্তা দিলেন, তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও আশা করি এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।
আমাদের রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড রুবি ক্যান্সার সেন্টার, আবারও আমি বলবো যে আপনাদের সুস্থতার জন্য সর্বদা রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক বর্গেরা, এবং আমরা প্রত্যেকে রয়েছি আপনাদের সঙ্গে সব সময়। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলকেই অনুষ্ঠানে থাকবার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।